স্যার আসসালামু আলাইকুম। কামরুল কি আছো নাকি? কামরুল আছো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। তুমি কি একাই ছিলা প্রথম থেকে? স্যার কেউ স্যার আমি তো এখনই ঢুকলাম, ঢুকতে পারতেছিলাম না, নেটের সমস্যা। স্যার কেউ নাই যে আজ। তাই তো দেখতেছি। আজকে একটু অ্যাসাইনমেন্টে একটু আলোচনা করি, উদ্যোগের যেহেতু করেন, কাল থেকে তো অ্যাসাইনমেন্ট লেখাই লাগবে। হ্যাঁ, ওটা একটু বলে দিই। আজকে মনে হয় দিয়ে দিবে। হ্যাঁ, আজকে মনে হয় দিয়ে দিবে দেওয়ার কথা আজকে গুগল ক্লাসরুমে। বিকেলে হয়তো বা দিয়ে দিবে। স্যার বলো। ওই যে গত সপ্তাহে যেটা দিলেন না, ওই যে প্রথমে হুম, প্রথম অ্যাসাইনমেন্ট অর্থাৎ প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের খাতা যেটা স্যাররা দেখছে, হুম। সেটা যে আমাদেরকে বাসায় দিছে অভিভাবকদের দেখানোর জন্য, সেটা কি আবার ফেরত দেওয়া লাগবে নাকি স্কুলে হ্যাঁ কালকে হ্যাঁ, গতকাল কালকে কালকে কালকে? নিয়ে আসা লাগবে। মানে তৃতীয় সপ্তাহটা সহ প্রথম সপ্তাহটা ফেরত দেওয়া লাগবে স্কুলে? হ্যাঁ। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার আবার দ্বিতীয় সপ্তাহটা আবার দিবে নাকি কালকে আবার? দ্বিতীয় সপ্তাহটা তো তোমাদের ছিল না, উদ্যোগ দিবে না ছিল মনে না। হয়। না না, দিবে। না না, উদ্যোগ ছিল না, হিসাব বিজ্ঞানটা দিবে। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা ফেরত দিবে আবার। হ্যাঁ, এগুলো ঝামেলা, এটা দেওয়ার দরকার নাই তো স্যার। এখন কালকে ফেরত দেয় কিনা বা ওখানেই দেখে নিয়ে নিতে পারে কিনা এটাও হতে পারে, মানে ওখানে দেখে তোমার আবার ফেরত দিয়ে দিবে, মানে আবার নিয়ে ও, নিবে। কারণ বাসায় নিয়ে বুঝছি। গেলে আবার জমা দেওয়া এটা একটু লেন্দি হয়। হ্যাঁ স্যার, আসসালামু এটা আলাইকুম ঝামেলা। স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই কারণে হয়তোবা তোমার ওখানে দেখা হতে পারে। তাহলে আমাদের যেটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট তোমরা করবা, এটা হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন। তো সৃজনশীল প্রশ্ন এবং সৃজনশীলটা লিখবা কিভাবে সেটাও কিন্তু এখানে লিখে দেওয়া আছে, যে মূল্যায়ন নির্দেশক কিভাবে আমরা মূল্যায়ন করব। মানে স্যারেরা কি দেখে মূল্যায়ন করবে, তার মধ্যে হচ্ছে ক নাম্বার যেটা থাকবে সেটাতে বিষয়বস্তুর জ্ঞান। জাস্ট ব্যবসায়িক পরিকল্পনা বলতে আমরা কি বুঝি সেইটা লিখলেই হবে। তো ব্যবসা পরিকল্পনাটা আমি গত ক্লাসেও বলছিলাম, শনিবারে বলছিলাম যে যে কোনো কাজ করার জন্য বা ব্যবসা করার জন্য তোমার প্রথমে আগে পরিকল্পনা করতে হবে। তো পরিকল্পনা করাটাই হচ্ছে প্রথম কাজ। তো আমরা এটা পাবো হচ্ছে আহ, ষষ্ঠ অধ্যায়ে, ব্যবসায় পরিকল্পনা। দেখো এখানে প্রথমেই লেখা আছে ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। তো ব্যবসার প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন, মানুষ ব্যবসা করেই হচ্ছে ব্যবসার আবিধানিক অর্থ। মুনাফা। তো ব্যবসাটাকে আমরা যদি বিজনেসটাকে যদি ভাগ করি, তাহলে তোমার দুইটা ফর্ম পাওয়া যায়, একটা হচ্ছে বিজি আর একটা হচ্ছে নেস। বিজি মানে কি, ব্যস্ত। তো এই ব্যস্ত থাকা থেকেই বিজনেস কথাটার উদ্ভব, মানে তুমি কোনো কাজে ব্যস্ত থাকবা সেটাকে আমরা বলবো ব্যবসায়। তো ব্যবসায়টা আমরা মোটামুটি বলি হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যেই করে থাকি, মুনাফা ছাড়া আমাদের ব্যবসা করার কোনো কারণ নাই আর কি। তো মুনাফাটাই মুখ্য থাকে সবসময়। তো ব্যবসা করতে গেলে এবং ব্যবসায় যদি তুমি লাভবান হতে চাও, সেক্ষেত্রে তোমার
সুষ্ঠু পরিকল্পনার প্রয়োজন আছে। ব্যবসা পরিকল্পনা যদি ঠিকমতো না থাকে সেক্ষেত্রে তোমার ব্যবসাটা বেশি দিন পর্যন্ত সাস্টেইন করবে না। দেখো এখানে ব্যবসা পরিকল্পনার ধারণাতে এই সংজ্ঞাটা মোটামুটি পেয়ে যাবা তোমরা। প্রথমে লেখা আছে ব্যবসা পরিকল্পনা হলো ব্যবসায় ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি। কেউ যদি এক কথা এটাও লেখে তাও উত্তর হয়ে যাবে যে ব্যবসা পরিকল্পনা ব্যবসার ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি। প্রতিচ্ছবি মানে কি? আমরা আয়নার সামনে যেরকম দাঁড়াইলে আমি ধরো আমার চেহারাই দেখতে পারি, তুমি তোমার চেহারা দেখতে পারো, তার মানে তুমি আরেকটা তোমাকে দেখতে পারো। এটাই প্রতিচ্ছবি হ্যাঁ স্যার, এটাই প্রতিচ্ছবি না? হ্যাঁ, তো সেরকম তুমি এমন কিছু তৈরি করবা যাতে করে তুমি ব্যবসাটার ভবিষ্যতে কি ঘটতে পারে সেটা তুমি দেখতে পারো, এমন ভাবে তোমার কার্যক্রমটা সাজাতে হবে। এই যে ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি যেটা, সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যবসায় পরিকল্পনা। এইটুকু যদি কেউ লেখে সেক্ষেত্রেও সে নাম্বার পাবে। তারপরে লেখা আছে একটি লিখিত দলিল যার মধ্যে ব্যবসার লক্ষ্য, প্রকৃতি, ব্যবস্থাপনার ধারা, অর্থায়নের উপায়, বর্তমান অবস্থা, ভবিষ্যৎ উন্নয়নের সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয়। তাহলে কেউ যদি লেখে যে ব্যবসা পরিকল্পনা অর্থ হলো বা ব্যবসা পরিকল্পনা বলতে ব্যবসায়ের লক্ষ্য, প্রকৃতি, ব্যবস্থাপনা ধারা, অর্থায়নের উপায়, বর্তমান অবস্থা ও ভবিষ্যতের উন্নয়ন সম্পূর্ণ করাকে বা ভবিষ্যতে উন্নয়ন করা যাবে কিভাবে সেটা পরিকল্পনা করাকেই আমরা বলবো হচ্ছে ব্যবসায় পরিকল্পনা। এটা লিখলেও হবে। এখানে যে কয়টা ওয়ার্ড আছে তার মধ্যে একটা ব্যবসায় লক্ষ্য। তুমি কেন ব্যবসাটা করবা? তুমি কি জনগণকে সেবা দিবা সেই জন্য ব্যবসা করবা, না তুমি শুধু মুনাফা অর্জন করবা সেই জন্য ব্যবসা করবা? সেটা লক্ষ্যটা তোমার স্থির করতে হবে। যদি তুমি সেবার উদ্দেশ্যে ব্যবসাটা করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমার মুনাফার অংশটা ছাড় দিতে হবে, মুনাফা নিয়ে তখন আর চিন্তা করা যাবে না। আর যদি তুমি মুনাফার উদ্দেশ্যেই করে থাকো সেক্ষেত্রে তোমার সেবাটাকে আর অতটা গুরুত্ব দেওয়া যাবে না। তারপরে হচ্ছে প্রকৃতি, কি রকম ব্যবসা হতে পারে? কি রকম বলতে ওটা কি তোমার সেবামূলক হবে, না তোমার কোনো আর্থিক প্রতিষ্ঠান হবে, না কোনো কাঁচামালের দোকান হবে? এরকম যে প্রকৃতিটা কি রকম হবে। ব্যবস্থাপনার ধারা, তুমি ব্যবসাটা কিভাবে চালাতে চাচ্ছ সেটা আগে থেকেই নির্ধারণ করে নিতে হবে। তো এইটা হচ্ছে আমাদের ব্যবসা পরিকল্পনা, যে আমরা তোমার যখন ব্যবসা করব তখন পরিকল্পনাটা কিরকম হতে পারে। মনে হয় ক নাম্বারটা লিখতে পারবা? এখন পারবা না? জি স্যার। এরপরে দেখো খ নাম্বার বলা আছে, দেখতে পাচ্ছ তো পুরো ইয়েটা না? হ্যাঁ স্যার, দেখতে পারতেছি। আচ্ছা, তো খ নাম্বারে বলা আছে দেখো যে সেবামূলক ক্ষুদ্র শিল্প বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এবং মূল্যায়ন নির্দেশকে বলা আছে নির্ভুল তথ্য, মানে তোমার এই তথ্যটা তুমি সরাসরি বই থেকে নিতে পারো। যুক্তিসঙ্গত ব্যাখ্যা, এই যে সংজ্ঞাটা তুমি দিবা সেটার ব্যাখ্যা তোমার দিতে হবে যে কেন এটা সেবামূলক ক্ষুদ্র শিল্প। তো আমরা চলে যাই দেখি, এই প্রশ্নটা আমরা পাবো হচ্ছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়টা পুরোটাই হচ্ছে আমাদের শিল্প নিয়ে। এখানে কুটির শিল্প আছে, এখানে তোমার মৃৎ শিল্প আছে, বাঁশ ও বেত শিল্প আছে। তো আমাদের দরকার কি? সেবা শিল্প। এই যে সেবা শিল্প দেখো, তাহলে প্রথমে আমরা হচ্ছে আমাদের বলা আছে সেবা শিল্প কাকে বলে, সেবামূলক ক্ষুদ্র শিল্প বলতে কি বুঝায় ব্যাখ্যা করো। তাহলে সেবামূলক শিল্প বলতে আমরা কি বুঝি? দেখো এখানে বলা আছে যে যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদ বা মেধা সম্পদের ব্যবহারের মাধ্যমে যে সকল সেবামূলক কর্ম সম্পাদিত হয় সেসব শিল্প প্রতিষ্ঠান সেবামূলক শিল্পের অন্তর্গত। যেমন মৎস্য আহরণ, নির্মাণ শিল্প, হাউজিং, অটোমোবাইল, এইগুলোকে আমরা বলবো হচ্ছে সেবা শিল্প। তাহলে তুমি যদি এইটুকু লিখে দাও উদাহরণ সহ, যেহেতু ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যার জন্য এই উদাহরণটা তোমাদের দরকার হবে। কেউ যদি খ নম্বরে, এখানেও দেখো খ নম্বর মিলে গেছে, তো এই খ নম্বরটা লেখে কেউ, সেক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে। এইগুলো কেন সেবা শিল্প? দেখো সেবা শিল্প সেইগুলো যেগুলো হচ্ছে তোমার মানে তোমার তুমি যদি সেটা না করো তাহলে খুব ক্ষতি হবে। যেমন মৎস্য আহরণ, তুমি এটা হচ্ছে খাদ্যদ্রব্য কিন্তু আমিষের ঘাটতি মেটাচ্ছে তোমার। তো তুমি যদি পিৎজা খাও, পিৎজা আমাদের সেবা শিল্পের মধ্যে পড়বে না, কিন্তু মৎস্যটা আমাদের পড়বে। কারণ পিৎজার অপোজিট অন্য কিছু খেয়ে তুমি কিন্তু আমিষের মানে অন্য যে পিৎজা থেকে তুমি যে প্রোটিন বা পুষ্টিটা পাও সেটা তুমি অন্য জায়গা থেকেও পাবা। পিৎজা মানুষ তৈরি করতেছে, কিন্তু মাছ আহরণ, এই মৎস্য আহরণ যে করে জেলে, সে যদি
মৎস্য আহরণ না করে গাড়ির হেল্পার হয়, সে তার কি জীবন চলবে না? চলবে কিন্তু। তো সে কিন্তু তোমার এই মৎস্য আহরণ করার ফলে আমরা কিন্তু আমিষের ঘাটতিটা পূরণ করতে পারছি। তারপরে নির্মাণ শিল্প মানে তোমাদের বাড়িঘর, আমরা যেটাকে বলি রাজমিস্ত্রি বলি না, রাজমিস্ত্রি যারা কাজ করে, এই রাজমিস্ত্রি যারা বা নির্মাণ কাজের সাথে সম্পর্কিত যারা, এরা কিন্তু অন্য পেশাও গ্রহণ করলেও সংসার চলবে, কিন্তু তারপরে তারা তোমার এই নির্মাণ শিল্পের সাথে রিলেটেড আছে, এবং এদের কারণেই আমাদের বাসা নির্মাণ করা তোমার সম্ভব হচ্ছে। এইগুলো কারণেই কিন্তু আমরা এটাকে সেবা শিল্পের মানে অন্তর্ভুক্ত করব। মনে হয় লিখতে পারবে এখন খ নাম্বারটা? জি স্যার, একটু বুঝছি, ধারণা আসছে। আচ্ছা ঠিক আছে, তারপরে আছে হচ্ছে গ নাম্বারে বলছে উদ্দীপকে বর্ণিত পণ্যগুলো কোন শিল্পের অন্তর্গত। তাহলে দেখো উদ্দীপকে আমাদের যে শিল্পগুলো দেয়া আছে, যে ঝুড়ি, কুলা, চেয়ার, দোলনা, ফুলদানি, এইগুলো হচ্ছে তোমার এখানে দেয়া আছে। তাহলে এইগুলো কোন শিল্পের অন্তর্গত বর্ণনা করো। তাহলে আমাদের এটা কোন শিল্পের আমরা একটু দেখি। এই যে দেখো ঝুড়ি, সুন্দর সুন্দর ঝুড়ি, তারপরে হচ্ছে চেয়ার, কুলা, তারপরে ফুলদানি, এইগুলো তো ছিল তাই না? তো এইগুলো হচ্ছে তোমার বাঁশ ও বেত শিল্প, এবং বাঁশ ও বেত শিল্প আবার হচ্ছে কোন ভাগ? কুটির শিল্পের ভাগ। তো আমাদের প্রথমে লিখতে হবে যে এইগুলো হচ্ছে উদ্দীপকে উল্লেখিত এই যে ঝুড়ি, চেয়ার, কুলা, এই পণ্যগুলো বাঁশ ও বেত শিল্পের অন্তর্গত, যেগুলো কুটির শিল্পের আওতাধীন, অন্তর্ভুক্ত এবং কুটির শিল্পের আওতাধীন। এখন ব্যাখ্যা যেহেতু করতে বলছে, সেহেতু আমাদের কুটির শিল্প কাকে বলে সেইটা নিয়ে আমরা একটু ব্যাখ্যা করব। যে ছোট জায়গা, স্বল্প মূলধন, ব্যক্তিগত নৈপুণ্য, সৃজনশীলতা, কারিগরি জ্ঞান ও পারিবারিক সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে ওঠে কুটির শিল্প। তো তখন এইভাবে লিখতে হবে যে এখানে উদ্দীপকে কিন্তু বলা আছে কি, যে রুহি ও তার বাবার বেড়াতে গেল, যাওয়ার পথে স্থানীয় একটি বাজারে নাস্তা নামলো, পাশে দেখলো এইগুলো তৈরি করতেছে। তো এইগুলো কিন্তু কোথায় তৈরি হয়? বাড়িতে তৈরি হয়, ব্যক্তিগত নৈপুণ্যের মাধ্যমে তৈরি হয়, সৃজনশীলতার মাধ্যমে তৈরি হয়। তো এইগুলো কারণ এই কয়টা কারণেই কিন্তু আমাদের এইগুলোকে আমরা কুটির শিল্পের অন্তর্ভুক্ত করব, এবং কুটির শিল্পের অন্তর্ভুক্ত বাঁশ ও বেত শিল্পের আওতাধীন এইগুলা। এইগুলো কিন্তু কোনো ফ্যাক্টরিতে ওইভাবে তৈরি হয় না, কুলা কোনো ফ্যাক্টরিতে তৈরি হবে না, কিন্তু বাসায় যারা অবসরে বসে থাকে তারাই মোটামুটি কুলাটা তোমার দেখা যায় যে তৈরি করে। তো সেই কারণে এগুলো কিন্তু তোমার মানে নিজের চেষ্টা, সৃজনশীলতা যেটাই বলো না কেন, সেইভাবেই কিন্তু তৈরি হয়। এটা বাণিজ্যিক ভাবে কোনো কারখানাতে ওইভাবে তৈরি হয় না। তো এইভাবে তোমার ওখানে একটু ব্যাখ্যা লিখতে হবে, স্যার ব্যাখ্যাতে। গ্রামগঞ্জে স্যার তৈরি হয় এগুলো আর কি, হ্যাঁ, সবাই তৈরি করে। গ্রামগঞ্জে বাসায় বাসায় একটা মানে যখন অবসর সময় থাকে, ওই যে তখন তোমার বেশিরভাগ ক্ষেত্রে এগুলো কাজ করে হচ্ছে যখন ধান লাগাইছে, মানে ধান জি লাগানোর স্যার, পরে তো হ্যাঁ। 3 মাসের মতো অপেক্ষা করতে হয়। তো এই যে 3 মাসের মতো অবসর। অবসর যেটা আছে, এই সময় তারা দেখবা যে ওই কুলা বানাবে, ঝাঁটা বানায়, ঝাড়ু আর কি যেটা। তারপরে হ্যাঁ স্যার। কাশের এক ধরনের তোমার পাওয়া যায়, ঝাড়ু পাওয়া যায়, ফুল ঝাড়ু, এই বিভিন্ন রকম ঝাড়ু। তারপরে কাঁথা সেলাই করে মহিলারা, এগুলো অবসর টাইমে তারা করে। কারণ আমাদের দেশে কিন্তু যারা কৃষক, তারা কিন্তু খণ্ডকালীন বেকার। তারপর স্যার ওইগুলো আবার হাটে বিক্রি হয়। হ্যাঁ, হাটে বিক্রি হয় অনেক সময়। যেমন স্যার ওদের বনানী হাট, রানীর হাট, এরকম। তো হাটেও বিক্রি হয়, এবং পাশাপাশি তোমরা দেখবা বিভিন্ন রকমের শো পিসের যে দোকানগুলো আছে, গিফটের দোকান, এখানে দেখবা অল্প স্বল্প দেখবা কুটির শিল্পের জিনিসপাতি থাকে। বাঁশের হয়তো ছোট ঝুড়িগুলো আছে, বাঁশ বেতের এইগুলো হ্যাঁ ঝুড়ি। স্যার, 99 জড়সইতলা। হ্যাঁ, এইগুলোও থাকে দেখবা। তো এই কারণে বাসার যারা অবসর সময়ে থাকে তারা মোটামুটি এই কাজগুলা করে তোমার একটা অর্থ সংস্থানের ব্যবস্থা করে। তো ওখানে যেহেতু ব্যাখ্যা সহ বলতে বলছে, সেহেতু তুমি প্রথমে যেটা লিখবা সেটা হচ্ছে এই শিল্পগুলো কুটির শিল্পের অন্তর্ভুক্ত বাঁশ ও বেত শিল্পের আওতাধীন, এবং একটু ব্যাখ্যা দিবা, ব্যাখ্যাটাই যে এইটুকুর মধ্যে যেগুলো আছে এগুলো একটু ভালো করে লিখতে পারো। মনে হয় এখন লিখতে পারবা। ঘ নম্বরে বলা আছে, জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন ঘ নাম্বারটা একটু দেখি। ঘ নাম্বারে বলা আছে যে আহ, উদ্দীপকের প্রদত্ত তথ্য মতে এই খাতের বিকাশ সম্ভব বলে মনে করো কি। মানে এই যে বাঁশ ও বেত, যেটাকে আমরা কুটির শিল্পের অন্তর্ভুক্ত করছি,
এই কুটির শিল্পের মাধ্যমে এই কুটির শিল্পের মাধ্যমে দেশের উন্নয়ন বা নিজের উন্নয়ন করা সম্ভব কিনা, মানে এই কাজটা করে তোমার আর্থিকভাবে তুমি লাভবান হবা কিনা। যেহেতু এখানে বলেই দিছে যে হাজার হাজার লোকের কর্মসংস্থান হচ্ছে, পর্যটকদের নিকট এগুলোর চাহিদাও ব্যাপক। বর্তমান সরকার এ খাতে নারী উদ্যোক্তাদের 2 লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ প্রদান করছে। তো যদি সম্ভাবনা না থাকতো, কুটির শিল্পের যদি সম্ভাবনা না থাকতো, তোমাকে কি ঋণ দিত? ঋণ কিন্তু দিত না। না স্যার। হ্যাঁ, ঋণ দিত না। যেহেতু সম্ভাবনা আছে সেহেতুই কিন্তু ঋণ দিচ্ছে। এবং যেহেতু এই কাজগুলো বাসায় করতে হয়, তাহলে বাসায় কারা থাকে? বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা বাসায় থাকে, যারা বাড়ির বউ বা বাড়ির মেয়েরা যারা, তারাও বাসায় বেশি থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে যদি মহিলাদের এই কাজে অন্তর্ভুক্ত করা যায়, মহিলাদের অন্তর্ভুক্ত করা গেলে কিন্তু তোমার এই কাজটা বেশি ত্বরান্বিত হবে। এই জন্য সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে যে মহিলাদের 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিবে জামানতবিহীন। জামানতবিহীন মানে কি? জামানতবিহীন মানে হচ্ছে তুমি যেখান থেকে টাকা নিবা সেখানে তোমার কিছুই জমা রাখতে হবে না। তুমি অনেক জায়গায় টাকা নিলে বা বাড়ি বা জমির দলিল রাখতে হয়, রেখে তোমাকে জি ঋণ স্যার, দিতে হয়। তো যে সেক্ষেত্রে বন্ধক বলে। হ্যাঁ, তো ওটাই আর কি আমরা এই যে বইয়ের ভাষায় বলবো হচ্ছে জামানত। তো এই জামানতটা যদি না রাখতে হয় তাহলে আরো কিন্তু সুবিধা। অনেকেরই আছে বাড়ি বা বাসা নাই বা তোমার জমি নাই। তো সেক্ষেত্রে কিন্তু তোমার দেখা যাবে যে জমি তোমাদের যার নাই সেও কিন্তু ঋণটা পাবে। তো এটার সম্ভাবনা কেমন সেটার ব্যাখ্যা আমরা কোথায় পাবো? আমরা এই যে এখানে কুটির শিল্পের সম্ভাবনার, ক্ষুদ্র শিল্প যেটা আছে, ক্ষুদ্র কুটির শিল্প, মাঝারি শিল্প, এই যে বাংলাদেশের অর্থনীতিতে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান। তো যেহেতু উদ্দীপকে আছে হচ্ছে কুটির শিল্প, তাহলে কুটির শিল্পের অবদান কিরকম সেইটা আমরা ওখানে উল্লেখ করব। তো এখানে দেখো দেয়া আছে যে দেশের লক্ষ লক্ষ মানুষ এই শিল্পের সাথে জড়িত। কোন শিল্পের সাথে জড়িত? এই 3 প্রকার শিল্পের সাথে জড়িত: ক্ষুদ্র, কুটির, মাঝারি। কিন্তু দেখো এখানে একটা পরিসংখ্যান দেওয়া আছে, পরিসংখ্যানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্ষুদ্র শিল্পের 93,000 লোকজনের কর্মসংস্থান হয়েছে, কুটির শিল্পের মাধ্যমে 6,36,000, আর ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে কর্মসংস্থান হয়েছে 33.37 লক্ষ। তাহলে এখানে দেখো তো ক্ষুদ্র শিল্পের বেশি না কুটির শিল্পের বেশি? এই যে কুটির শিল্প দেখো 6,36,577 শুধু কুটির শিল্প। তো কর্মসংস্থান তৈরি হয়েছে হচ্ছে 33 লক্ষ। তাহলে কুটির শিল্পে কি তোমার মানে সম্ভাবনা আছে না দেশের মাধ্যমে? দেশের এই কুটির শিল্পটাকে যদি আমরা বিকাশ করি, এটাকে আগায় নেওয়ার জন্য যদি কাজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে সম্ভাবনা আছে। তো সম্ভাবনা যেটা তুমি যেটা লিখবা সেটা হচ্ছে এই যে এখান থেকে তুমি নিয়ে নিতে পারো। উপযুক্ত ক্ষেত্র, কুটির শিল্পের সম্ভাবনা, এই যে অবদানটা, যে শিল্পটা তোমার অবদান রাখবে সেই শিল্পই কিন্তু তোমার দেখা যাবে যে ওইখান থেকে তুমি কিছু পাবা, আউটপুট পাবা। মানে দেশের যে মোট জিডিপি বলো, রেমিটেন্স বলো, রেমিটেন্স যেহেতু বাইরে থেকে আসে, জিডিপি যেটা আমরা বলবো, সেইটা কিন্তু তোমার যদি আমাদের এই শিল্পটাকে বিকাশ করা মানে সম্ভব হয়। যেহেতু আমরা পরিসংখ্যানই দেখছি যে 33.37 লক্ষ লোকজন ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করছে ইতিমধ্যে। সেহেতু এখানে কিন্তু তোমার বড় একটা অবদান আছে। তো সেহেতু আমরা এই ঘ নাম্বার যেটা তোমাদের, সেই ঘ নম্বরে আমাদের যে নির্দেশনা দেওয়া আছে যে পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর সাথে উদ্দীপকের সংশ্লিষ্টতা বিবেচনা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা। তার মানে আমাদের এখানে বলছে যে সরকার এই খাতে টাকা দিচ্ছে, ঋণ দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ সম্ভাবনাময় ক্ষেত্র এটা। তো সম্ভাবনাময় ক্ষেত্র হওয়ার কারণে কিন্তু ঋণ দিচ্ছে। এবং এটা কেন সম্ভাবনাময়? আমরা এই যে এখানে একটা পরিসংখ্যান দেখলাম, পরিসংখ্যান দেখে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এটা সম্ভাবনাময়। তাহলে এই বইয়ের সাথে উদ্দীপকের কি সামঞ্জস্য আছে না নাই? স্যার আছে স্যার, একটু। আছে। এটাই লিখতে হবে যেখানে বলা আছে উদ্দীপকে উল্লেখিত কর্মসংস্থান, হাজার হাজার লোকের কর্মসংস্থান হচ্ছে। এই যে হাজার হাজার লোকের কর্মসংস্থান হচ্ছে এখানে লেখা আছে উদ্দীপকে। আর আমরা আমাদের পাঠ্য বইয়ে পাচ্ছি যে এই যে কত লক্ষ লোকের কর্মসংস্থান হচ্ছে 33.37। তাহলে অবশ্যই
উদ্দীপকের সাথে মিল আছে, তাই না? জি স্যার। এটা একটু তোমরা সাজায় গুছায় লিখবা। মনে হয় একটু মানে উদ্দীপকটা পড়বা, সাথে সাথে এইটুকু পড়বা। এইটুকু পড়লে ওই উত্তরটা পেয়ে যাবো। 89 পৃষ্ঠাতে যেটা আছে সেটা পড়লে কিন্তু তোমরা ওইটা পাবা। ঠিক আছে স্যার। এই তো মোটামুটি। তো রীতি কি ঘুমাচ্ছ নাকি? তোমার কোনো আজকে একদমই বন্ধ তুমি? শুনতেছি স্যার। ও আচ্ছা, আজকে আবার কেউ নাই? স্যার আমরা দুইজনেই। অর্ঘ্য কি তোমার ক্লাস করে না নাকি? মানে স্যার ও ঠিক একদিন না দেখি স্যার, একদিন দেখি না। ওর ওর স্যার সমস্যা স্যার, মানসিক কি না সমস্যা? বেশি শারীরিক? কথা বলে। হ্যাঁ স্যার। মানসিক সমস্যা না শারীরিক সমস্যা? স্যার এমনিতেই মানে ও আর কি, ওর যেটা মনে হয় সেটা। আচ্ছা, ক্লাসে অ্যাটেন্ড থাকলে মনোযোগী থাকে। না ও তো আবার দেখি ওভার সিরিয়াস সবকিছু নিয়ে। হ্যাঁ। এইটাও তো মানে তোমার সবচেয়ে বেশি মানে জানার চেষ্টা বোঝার চেষ্টা করলেও সমস্যা, কম বুঝলেও সমস্যা, মাঝামাঝি সময় স্যার মাঝারি আজকে থাকতে হবে। ফিনান্স করালেন না যে? মাঝামাঝি করলেই। ব্যবসা উদ্যোগী করা, ফিনান্স করার দরকার নেই। ফিনান্স তো হচ্ছে তোমার এক্সট্রা। তো উদ্যোগটা যেহেতু কালকে থেকে তোমাদের লিখতে হবে, এবং আমার উদ্যোগ ক্লাস মনে হয় আবার এই 3 দিন থাকবে না, সেই জন্য আর কি ওটা একটু শেষ করে দিলাম। স্যার তোমরা কি? উদ্যোগ ক্লাস বন্ধ করে দিল সামনের মাসে। না বন্ধ কিনা জানি না, যেহেতু রুটিন আজ থেকে আমার শেষ হবে আর কি। তো সেই কারণে সামনের সপ্তাহ দিতে পারে হয়তো আপনি। হ্যাঁ, সেটা আসলে জানি না, এই জন্য তোমাদের যেহেতু অ্যাসাইনমেন্ট লিখতে হবে, একটু তোমাদের ধারণা দিলাম আর কি, যাতে লিখতে একটু সুবিধা হয়। স্যার মনে হয় আজকে রুটিন দিয়ে দিবে হয়তো, রুটিন আর হলো যে গোটা প্রশ্ন। ধারণাই তো এই সপ্তাহে দিয়ে রাখলেন, পরের সপ্তাহে কি দিবেন? পরের সপ্তাহের ধারণা দিব। ধারণা কি আর কম আছে? আমার আমার তোমার বুদ্ধি শুদ্ধি কমই, কিন্তু তোমাদের তো অনেক বুদ্ধি আছে, যে সেইগুলা তোমরা আমাকে বলবা যে এটা বলেন ওটা বলেন, সেক্ষেত্রে আমি একটু শেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব, তাইলে বিষয়টা ভালো হবে। স্যার আপনি ক্লাস পরে দিলে ভালো হয় এই সময়। এই সময় তার হিসাব বিজ্ঞান দিলে ভালো হতো এই সময়, আর আপনি ক্লাস পরেরটা দিলে হতো, অর্থাৎ পঞ্চম হিসাব পিরিয়ডে। বিজ্ঞান ক্লাস আমার একদম ভালো লাগে। সমস্যা নাই, পরে আমারও ভালো লাগে না স্যার হিসাব পরের বিজ্ঞান। পরের সপ্তাহে স্যার অনলাইনে স্যার পরে বোঝা যায় না। না, শোনো, পরের সপ্তাহে রুটিন ইয়ে করে দিবেনি, তোমার ঠিক করে দিবেনি। তো যাই হোক, এখন স্যার আসছে স্যার আর কি, কালকে তো আমি পুরো ক্লাস ভাসে ক্লাস গেছিলাম। করে করে নাও। স্যার আসছে কালকে। না করছি, মানে স্যার আসছে আর কি, তোমাদের অ্যাকাউন্টিং স্যার। তো যাই হোক, ঠিক অ্যাসাইনমেন্টটা আছে স্যার। কমপ্লিট করো। আর হচ্ছে দেখা যাক পরবর্তীতে, আজকে রুটিন হয়তো বা দিবে আবার নতুন রুটিন, এখন কি হয় না হয়। জুমে আর কি, ওই যে তোমার গুগল ক্লাসরুমে একটু অ্যাক্টিভ থাকো, তাইলে তোমাদের। হ্যাঁ স্যার প্রতিদিন অ্যাক্টিভ হই। হ্যাঁ, ওখানে তোমার আপডেট গুলো দেয় তো, ছুটি হোক আর যেটাই হোক, যেটাই রুটিন হোক আর এই যে তোমার অ্যাসাইনমেন্ট হোক। আর এই অ্যাসাইনমেন্ট গুলো তোমরা যদি একটু মানে আগে পেতে চাও, সেই ক্ষেত্রে তোমরা একটু যেহেতু গুগলে তো তোমরা ঢোকোই, নেট ইউজ করো না, হ্যাঁ স্যার। নেটে তোমার সার্চ দিবা, সপ্তাহে সপ্তাহে দেয় তো, সেই জন্য নেট নেট থেকে কালেক্ট করে নিবা। মানে স্কুলের যেহেতু একটা শিডিউল থাকে, শিডিউল অনুযায়ী তোমাদের দেয়। আর তোমরা যদি একটু আগে থেকে নিতে চাও, সেক্ষেত্রে একটু নেটে তোমরা ওই যে মানে অ্যাসাইনমেন্ট লিখে সার্চ দিলেই চলে আসবে। ঠিক আছে, এর পরবর্তীতে আর কি এটা একটু করো, ঠিক যদি আছে। আগে থেকে নিতে চাও আর কি। তো ঠিক ঠিক আছে, আছে স্যার। ভালো থাকো, আবার দেখা হবে নি। ঠিক আছে স্যার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।